ইউনূস পৃথিবীর নিকৃষ্টতম একটি অমানুষ, এবং এই সেনাবাহিনীর উপরে ইউনূসের কোনো কর্তৃত্ব নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, কিচ্ছু নাই। সেনাবাহিনী আজকে যদি সত্যি সত্যি সেনাবাহিনী এক কাট্টা হয়ে বলে ইউনূসকে ডাঙ্গুটির মতো টাকাস করে ফেলে দেবো, চলে যাবে, ফেলে দেওয়া যাবে। সেনাবাহিনীর উপরে দাঁড়িয়ে আছে আর চুপ, মানে প্রেসিডেন্ট চুপ করে আছেন এইটুকুনি। মাঝখানে একটা বিস্ফোরণ করে দিয়ে চুপ করে গেছে, এরকম বিস্ফোরণ হয়ে চুপ করে যাবে। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। দর্শক, আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে ডক্টর শ্যামল দাস এবং কলকাতা থেকে সাংবাদিক সৌমেন্দ্র কোনাল। ডক্টর শ্যামল দাস, প্রথমেই আপনার কাছে যাব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। প্রশ্ন হচ্ছে, 5ই আগস্টের পর থেকে এই কথা এবং কাজের সাথে কি ন্যূনতম কোনো মিল আছে? আপনার কি মনে হয়? ভালো প্রশ্ন। আমি একটা কথা বলি, ওই যে ম্যাকিয়াভেলি বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, ছিলেন ইটালির, উনি দ্য প্রিন্স বলে একটা বই লিখেছিলেন, ছোট্ট চটি বই। তো বইটাতে একটা সব অনেক কথা বলেছেন তিনি, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সেই রাজা বা সেই শাসকই সবচেয়ে বেশি দিন টিকে থাকতে পারে যে মনের কথা মুখে বলে না এবং মুখে যা বলে মনে তা বিশ্বাস করে না। ব্যাপারটা হচ্ছে এইরকম আমার মনে হয়েছে আর কি ডক্টর ইউনূসের কথাবার্তা থেকে। আপনি কেন বলছি কথাটা বলছি এই জন্য যে আপনার এই যে 5 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ থেকে 8 তারিখ বা এই সময়কালে যেইভাবে আপনার মাইনরিটি অপারেশন হয়েছে বাংলাদেশে, তিনি বারবার তিনি এটা ডিনাই করেছেন। এই যে কালচার অফ ডিনায়াল, এটা একটা ব্যাপার বাংলাদেশে চলছে। মানে আপনি কোনো কিছুকে যদি আপনি ডিনাই করেন, আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। তিনি যে আজকে যে তিনি পরিবারের কথা বলছেন, আমরা সব এক, কিন্তু সবচেয়ে বড় ভুলটা তিনিই করেছেন। তিনি শুরুতেই বলে দিয়েছেন যে এরা মার খেয়েছে কিসের জন্য, ওরা সব আওয়ামী লীগ করে। দুটো জিনিস আছে এখানে বোঝার। একটা হচ্ছে যে তারা আওয়ামী লীগ করে বলে তাদেরকে মারতে হবে, এক। দ্বিতীয়ত, তিনি সরাসরি এটা অস্বীকার করলেন যে হিন্দুরা আসলে হিন্দুত্বের কারণে মার খায়নি। আমি আপনাকে একটা জিনিস বলি, এটা একটা কমন একটা ব্যাপার, কিন্তু এই কনসেপচুয়াল জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার যে এটাকে বলে ডাবল জিওপর্ডি। আপনি আওয়ামী লীগ করেন বলে আপনি ইউ আর অ্যাট রিস্ক। সেকেন্ডলি, আপনি যেহেতু হিন্দু, আপনার রিস্কটা আরেকটু বেশি। এটাকে বলে ডাবল জিওপর্ডি। আপনি মনে করুন যে আমাদের এই যে এখানে এই আমেরিকায় যখন আমরা বলি যে কালোরা হয়, গরিব কালোরা আপনার ডিসক্রিমিনেটেড হয়, তেমনি তখন কাউন্টারিয়াটা আসে যে গরিব সাদারাও তো হয়। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে হ্যাঁ, গরিব সাদা এবং কালো উভয়ই হয়, কিন্তু কালোরা একটু এদের প্রপেনসিটি বা এটা একটু বেশি হয় কারণ ওরা কালো। তো ওটা একটা অ্যাডেড কোয়ালিফিকেশন হয়। এই ব্যাপারটাই হয়েছে। উনি কি করেছেন, উনি বললেন প্রথমে উনি তো 2 না 3টে ইন্টারভিউ আমি দেখেছি, সবগুলোতে উনি বলেছেন যে এগুলো পলিটিক্যাল ব্যাপার, এগুলোতে কোনো রকমের এটা নেই। অথচ এটাই সমস্যা, এটাই সর্বনাশ করেছে আর কি, করে সবসময় যে রুলিং ক্লাস বা এলিটরা সবসময় এই ধরনের কথা বলে, কারণ এটা ওনাদেরকে অ্যাডভান্টেজ দেয়। আপনি যদি প্রমাণ করতে পারেন যে হিন্দুরা আসলে হিন্দুত্বের কারণে মার খায়নি, তাহলে আপনার একটা ক্রেডিবিলিটি দাঁড়িয়ে যায়। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আপনি যখন হিন্দুরা মার খেয়েছে এবং আপনি কেন ওদেরকে মারছেন? এখন সবাই কিন্তু আওয়ামী লীগ করার কারণে মার খায়নি, এমনিও খেয়েছে। উনি সেগুলো একটাও স্বীকার করেননি। আচ্ছা, এখন যখন ওই যে ওখানে উনি আরেকটা কাজ করলেন যে ওই তারিখ পর্যন্ত 8 তারিখ পর্যন্ত উনি সবাইকে ইন্ডিমিনিটি দিয়ে দিলেন। তাহলে দুটো জিনিস বোঝা যাচ্ছে। একটা হচ্ছে যে তিনি যারা মানে আজকের যারা বড় বড় সব এই যে সার্জিস আলম, ওই কুনাল বাবু যে বললেন যে কি হাসনাত আবদুল্লাহ, এই মাহফুজ আলম, এই যে ইত্তাকার সব যারা হুকুমের আসামি, তার মানে এদের বিরুদ্ধে এনারা কিছু আকাম কুকাম করেছিল, নাহলে আপনি ইন্ডিমিনিটি দিচ্ছেন কেন? তো ওই ইন্ডিমিনিটিতে আপনার এই যে মাইনরিটি অপারেশন তো একটা ছিল, আপনি কিন্তু ওদেরকে ছেড়ে দিলেন।
আবার পুলিশের ব্যাপারটা আপনি যদি প্রশ্নটা শুধু মাইনরিটি নিয়ে করেছেন, আমি মাইনরিটি সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল পুলিশ। সব মিলিয়েই ওই সময়কালে যারা যারা আপনার সমস্যায় ছিল, বিপদে ছিল, বা এই যে মাইনরিটি গ্রুপটা, এদেরকে আপনি পুরোপুরি ডিক্লাইন তো করলেনই। ওদের বিরুদ্ধে যে সমস্ত কাজকর্ম হয়েছে আপনি সেগুলোকে আর বিচার করবেন না। আওয়ামী লীগের সময় একটা জিনিস হতো, শেখ হাসিনাও স্বীকার করতেন যে না, এটা এটা বিএনপি করেছে, জামাত করেছে, এই সেই। কিন্তু শেখ হাসিনা একটা কাজ করতেন, তার এটা একটা স্ট্র্যাটেজি ছিল, আমি দেখেছি, অবজার্ভ করেছি, যে এইসব ঘটনা ঘটার পরে উনি ওই যেসব হিন্দুরা ক্ষতিগ্রস্ত হতো ওদেরকে বাড়িঘর করে দিতেন, যে হ্যাঁ নাও ঠিক আছে। তো এখন হিন্দুরা তো ওই যারা টর্চার হইতো এরা খুশি, কারণ আগে ছিল পুরানো বাড়ি, এখন নতুন বাড়ি পেয়ে যাচ্ছে। তো এইটা একটা ছিল, বিচার করতেন না, কিন্তু উনিও বিচার করতেন না এগুলো। এদের সাথে ডিফারেন্সটা হচ্ছে যে এরা ওইটাও করে না। ওরা মানে এটা পুরোপুরি একেবারে যে ওরা যে একটা মানে মৌলবাদের ধারক, এটা প্রমাণ করে দেয়। আপনি এতগুলো রিপোর্ট বেরিয়েছে, প্রথম আলো রিপোর্ট করেছে 1068টা না কত যেন এরকম ঘটনা ঘটেছে। এই সব 1068টা ঘটেছে সব আওয়ামী লীগ করে বলে। আপনি মন্দির ভেঙেছেন, যে মন্দির কি আওয়ামী লীগ করে? মন্দিরটা ভাঙলেন কেন? মন্দির কি আওয়ামী লীগ করে? আপনি বলেন মন্দিরে তো বহু মানুষ যায়, সব মানুষ আওয়ামী লীগ করে? আপনি মন্দির ভাঙলেন কেন? আপনি ব্যবসা প্রতিষ্ঠান, আপনি এই যে কি বলে এই বাসা বাড়ি সব মানে ভাঙছে। তো এইগুলোর বিচার না করলে তখন মানুষের কাছে কি মেসেজ যায়? মেসেজটা কি যায় বলুন? আমি ওই যে শুনলাম যে এত পাবলিকলি আপনি যখন বলেন যে এই কুণাল বাবু হচ্ছে অ্যাটর্নি ওই চিন্ময় দাসের, সে যদি এখন কোর্টের সামনে আসে আমি পিঠে তাকে মেরে ফেলবো, পাবলিকলি বলছেন। কিন্তু আপনি কিন্তু এমন না যে গোপনে কথাটা বলছেন, কিন্তু আপনি বিং দ্য চিফ অ্যাডভাইজার প্লাস হোম অ্যাডভাইজার আছে, আপনাদের ডিসি এসপি বহু মানুষ আছে, আপনি এই কথাটা এইভাবে করে বলছেন, এবং আপনি কিন্তু আপনার কিন্তু কিছুই মানে কিছুই হচ্ছে না, কেউই কিছু বলছেন। তাহলে আপনি কিভাবে বলবেন যে এটা মানে আমরা সবাই এক পরিবার? আমার নিজের কাছেই তো খবর আছে, বহু রকমের খবর আছে বাংলাদেশে। আমি তো বাংলাদেশের কনটেক্সটে আমি তো প্রিভিলেজ ক্লাস ভাই, না? আমার বাবা মোটামুটি একটা উচ্চপদস্থ, তখনকার আমলের জন্য এটা বিশাল একটা পজিশন ছিল, আরো হিন্দু ছিল, সেই হিসাবে সবাই খুব ইয়ে করতে পারে, বাবা রে বাবা। তো এখন সেই আমার এরকম এই ঘটনা আছে, কিন্তু এর মানে কি? এর মানে কি এই যে বাংলাদেশের সব মানুষ কমিউনাল? নট এট অল। আপনার 5% কমিউনাল আসলে, কিন্তু এই 5%-এর জন্য 95% বদনাম হয়। আচ্ছা, আমি এখন এই পর্যায়ে থামি, দেখি বাবু কি বলেন। জনাব কুণাল, আপনার কাছে কি মনে হয় ব্যাপারটা? এটা কি তাহলে ইউনূস সাহেবের শুধুমাত্র কথার কথা, অর্থাৎ জনসাধারণ? বিষয়টা আবার বলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রধান উপদেষ্টা, অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আজকে সন্ধ্যাবেলা একটা বিবৃতি দিয়েছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য। প্রশ্নটা ছিল তাহলে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো এবং ওনার কথার সাথে বাস্তবিক অর্থে কোনো মিল নেই। তাহলে উনি এই কথাগুলো যে বলছেন, এটা কি শুধুমাত্র কথার কথা, জাস্ট বলার জন্য বলা, নাকি এটার পিছনে আসলে উনি কোনো কিছু হাইড করতে চাচ্ছে? প্রথমত বলি, 5ই আগস্ট এবং 5ই আগস্টের আগের ঘটনাগুলোর দায় কিন্তু উনি স্বীকার করেছেন, এবং সেটা প্রকাশ্যেই করেছেন, এবং আমেরিকার মতো একটা জায়গায় একটা বড় মঞ্চে, যেটা আন্তর্জাতিকভাবে সংবাদ হয়েছিল এবং সবাই জানে, উনি স্বীকার করেছেন ওটা একটা মেটিকিউলাস প্ল্যান ছিল। তার মানে ওই 1 জুলাই বা 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে গণহত্যা হয়েছে তার দায়ে তার স্বীকার যেহেতু করেছেন ঘটনাটা,
তাহলে তার দায় তার গণহত্যা। তো টাইমস ম্যাগাজিনের একটি রিপোর্টে একটা ডিটেল করা হয়, সেটা হচ্ছে যে ওই পুলিশ মারা গেছে ৩,২৬০ এরকম বা আশেপাশে হবে, ৩,০০০ প্লাস। তাহলে ৩,০০০ পুলিশ মৃত্যুর পিছনে উনি দায়ী। তার মানে ওনার দায় স্বীকার করা হয়েছে। এবার আসে দ্বিতীয় পার্টে। ৫ই আগস্টের পর থেকে ৮ই আগস্ট পর্যন্ত উনি যেহেতু সক্রিয়ভাবে এখানে নেই, তা সত্ত্বেও যেহেতু ম্যাটিকুলাস প্ল্যানের ভিতরে উনি আছেন এবং উনি যে অফারটা পাবেন এখানে প্রধান উপদেষ্টা হওয়ার, ওনার প্রধানমন্ত্রী হওয়ার একটা বড় লোভ ছিল। এই লোভটা আমরা কি করে জানলাম? এই লোভটা জানলাম 2019 না 20 সালে সম্ভবত আসিফ নজরুলই দিয়েছে, আমি সালটা খেয়াল নেই, নিজেই একটা ফেসবুক পোস্টে লিখেছেন এই বুড়ো বয়সে এত লোভ, মানে এই মন্ত্রক পাওয়ার ক্ষমতার লোভ, বুড়ো বয়সে এত ক্ষমতার লোভ, এই বাক্যটাই ব্যবহার করে। তার মানে ওনার লোভ ছিল। এখন ওনার সহযোগী নিজেই আগেই বলেছে। তো সেই কারণে 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে যে লুটপাট এবং এই যে গণভবন লুট থেকে আরম্ভ করে 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে 87,000 গ্রামের 62,000 গ্রাম আক্রান্ত হয়েছে, 62,000 গ্রাম। এবং এই সব শুদ্ধ প্রায় 1 লক্ষ আক্রান্ত সংখ্যা হিন্দু এবং আওয়ামী লীগ নির্বিশেষে, মুসলিম আওয়ামী লীগ এবং হিন্দু আওয়ামী লীগ নয় এরকম হিন্দু, সব মিলিয়ে 1 লক্ষ আক্রান্ত। তার মানে এটা মেটিকুলাস প্ল্যানের অংশ। কারণ আমি একটি দেশের ক্ষমতা দখল করতে যাচ্ছি, ষড়যন্ত্র করেছি, আন্দোলন করেছি, সব ঠিক আছে, এই অবধি মানলাম। কিন্তু আমি যখন ক্ষমতাটা ধরবো, মানে একটা এক্সচেঞ্জ যখন হচ্ছে, সেই সময়ের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি কি হবে সেটা তো থাকতে হবে। ওরা বারবার করে বলে এটা বিপ্লব, ওই পিনাকি ভট্টাচার্য আরো কারা বলে এটা বিপ্লব এরকম হয় না, এটা বিপ্লবই না, গণ অভ্যুত্থান তো নয়, এটা সেনা অভ্যুত্থান হয়েছে। আমরা খুব ভালো করে জানি যে যেহেতু এখানে এই অভ্যুত্থান এই ধরনের হয়েছে, তাতে সেনাবাহিনীর সঙ্গে ইউনূসের কন্ট্যাক্ট ছিল, বা ইউনূস বাহিনীর যে কন্ট্যাক্ট ছিল, না থাকলে এটা হতে পারে না। এবং সেনাবাহিনীর, আপনাদের যারা শুনছেন তাদের কাছে আমি একটা পিছিয়ে যাওয়া ঘটনা বলি। 5ই আগস্ট হাসিনার চলে আসা, হাসিনার কিন্তু শেখ হাসিনা পালিয়ে যান, কারণ তাকে সামরিক গার্ড দিয়ে নিয়ে আসা হয়েছে। কোনো পদত্যাগ বা পালিয়ে যাওয়াটা দেশের সামরিক বাহিনী করে না। আরেকটা কথা হচ্ছে, কোন পদত্যাগী প্রধানমন্ত্রীকে কখনো সামরিক গার্ড ওরভাবে দেওয়া হয় না, অনার। এবং একজন যদি মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দেশের মধ্যে হোক বিদেশে হোক, যখন ওই সামরিক বাহিনীর মাধ্যমে যায়, তার সঙ্গে এয়ারফোর্সের যে স্তরে যে লেভেলের কর্তা থাকেন, ওনারা এখানে তাই ছিল। এবং ভারতকে আগে জানিয়েছিল, ভারত অনুমতি দিয়েছিল, যে অনুমতি না দিত তাহলে কখনো একটা বর্ডার ক্রস করতে পারে না সামরিক বাহিনীর বিমান, ঠিক আছে। অতএব তিনি পালিয়ে আসেনি, এটা পালিয়ে আসা বলে হচ্ছে চোরের মতো, কেউ জানেন না, হ্যাঁ, নিজের মতো করে পালিয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, চলে আসার পরে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা ভাষণ দিলেন, ছোট্ট ভাষণ। আমরা ভেবেছিলাম বিশাল বড় 8 ঘন্টার ভাষণ দেবে, অনেক কিছু বলবে, দেখলাম হয়তো 2-3 মিনিট। মানে ব্যাপারটা অনেক কিছু চাপতে চেয়েছেন। আমি যতদূর আমার অনুমান যে ওয়াকারুজ্জামান আসলেই এই বক্তব্য রাখার ক্ষেত্রে ওনার কোনো বক্তব্য নাই, ওনাকে যেটা বলে দেওয়া হয় উনি সেটা বলেন, এটা মার্ক করার মতো। এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে ধরা যায় আসলে উনি কি করতে চাচ্ছেন। তো সেদিন বললেন যে হাসিনা পদত্যাগ করেছেন। এই পদত্যাগ কথাটা আপনার যদি ভিডিওটা থাকে তাহলে দেখবেন বারবার করে, যে ওটা বলতে গিয়েও 3 বার ঢোক গিলেছে, অর্থাৎ একটা মিথ্যা বলছে বলে। দ্বিতীয়টা হলো, আপনাদের জানমালের দায়িত্ব এখন। আমি একটু এখানে থামাই আপনাকে।
উনি এই কথাটা বলার সময় উনি বারবার কিন্তু বলতেছিল মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরেও তাকে এইভাবে সম্বোধন করার তো কোনো যৌক্তিক কারণ নেই। ওই যে ওই কুণাল বাবু যেটা বলেন যে প্রোটোকল দিয়ে কাউকে কেউ পালায়া যায় না, আর যদি পালায়াই যায় তখন এই সেনাবাহিনী কি করছিল ওখানে? আমার একটা বড় প্রশ্ন এটা, যে একটা শুধু তাই নয়, শুধু তাই নয়, সম্ভবত ব্রিটিশ অথবা আমেরিকান কোন একটি মিডিয়ার একজন সাংবাদিকের সঙ্গে এর নাম কি যেন ওয়াকারুজ্জামানের একটা সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকারটা হয় হচ্ছে সেই দিন যখন ইউনূস আমেরিকায়, ঠিক আছে, সেই সময় সাক্ষাৎকারটা হয়। তখন উনি বলেন, ওয়াকারুজ্জামান বলেন, আমি তো জানতাম না উনি চলে গেছেন, আমি তখন মিটিং এ ব্যস্ত ছিলাম। একজন সেনাপ্রধান কখনোই এটা জানেন না, এটা হতে পারে না যে তার বাহিনীর সেনা সে একটা বর্ডার ক্রস করছে, এটা হতে পারে না, উনি জানেন। আমি শুনেছি যে 7 জন অফিসার মানে যারা থাকে ওই রকম ব্রিগেডিয়ার থেকে আরম্ভ করে ওরা ওই তাকে স্পট করে মানে নিয়ে গেছে। এখন এবার বিষয়টা হচ্ছে কি, ওনারা যদি মিথ্যে কথা বলেন, সেটার প্রমাণ হচ্ছে আমরা যেহেতু ভারতে আছি, যখন হাসিনা এখানে এসে নেমেছেন তার সঙ্গে যারা যারা ছিলেন তো আমরা দেখেছি, জানি। ওটা তো আছেই, ডকুমেন্টেড, তো এগুলো তো এটা নিয়ে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। এইবার ঘটনা হচ্ছে উনি তখন বললেন জানমালের দায়িত্ব আমার, অথচ ঠিক সেই দিনই বিকেল থেকে মানে ওই উনি বললেন তারপর থেকে গণভবন অ্যাটাক হলো। জানমালের দায়িত্ব উনি কোথায় নিলেন? নেননি। তারপর থেকে কন্টিনিউ হয়ে গেছে, উনি কিছু বলেননি। 32 পুড়িয়ে দেওয়া হলো। 32 পুড়িয়ে দেওয়া হলো। যশোরে একটি ছেলেকে সেনাবাহিনী এবং পুলিশ মিলে আলাদা করে তাকে রেস্কিউ করে নিয়ে আসছিল, সেখান থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হিন্দু ছেলেটা তাকে মারধর করে এবং পরে রুটে যায়, মারা গেছে। জানি না তার এখন পরিস্থিতি কি, পরে দেখলাম যে না, সে বেঁচে আছে। সেখানে আবার এই শেখ গোবিন্দ প্রামাণিক বলি আমরা, উনি গেছেন ওইটাকে প্রচার করতে, ঠিক আছে। উনি হচ্ছেন শেখ গোবিন্দ প্রামাণিক। এরকম কিছু শেখ গোবিন্দ প্রামাণিক, দত্ত বোস এরকম আছে বাংলাদেশে। তো এই যে ঘটনাটা 8ই আগস্ট পর্যন্ত, এটার দায়ও তাহলে ইউনূসের, স্বাভাবিক, যেহেতু মেটিকুলাস প্ল্যানের। কারণ আমি একটি ক্ষমতা দখল করতে যাচ্ছি, ক্ষমতাটা দখল হয়ে গেল, তারপরে দখলটা তো সেনাপ্রধান করেছে, তাহলে যখন দখল হয়ে গেছে তাহলে তখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার দায় পড়ে, তারই দায় পড়ে, তার দায় নেয়নি। আমরা বিপ্লব হতে দেখেছি 1959, 52 থেকে 59 পর্যন্ত লাগাতার করে বিপ্লব সফল করলেন 59-এ কিউবা। ক্ষমতা দখল করবার পরে ওখানে তো এরকম হয়নি। হ্যাঁ, অবশ্যই ফিদেল কাস্ট্রোর পক্ষ থেকে ওখানকার যারা আমেরিকার দালাল বা এরা ছিল তাদেরকে মারাও হয়েছে এবং অনেককে এক্সাইল করে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু এই যে একটা বিধিকিচ্ছিরি অবস্থা, এই যে যেটা হচ্ছে বাংলাদেশে, এটা হয়নি। চীন বিপ্লবের ইতিহাস পড়ুন, চীন বিপ্লবে এরকম হয়নি। ওখানে তো কুইন রাজবংশ ছিল, করতে পারেনি, এরকম হয়নি। রাশিয়াতে বিপ্লব হয়েছে, বিপ্লব এগুলো হয়েছে, ফরাসি বিপ্লব আছে, বিপ্লব এরকম হয়েছে, কিন্তু এই ধরনের হয়নি। বিপ্লবে কতগুলো স্পেসিফিক বিষয় থাকে। হ্যাঁ, রেজিমেন্টেড বাহিনী, তার ছদ্মবেশ থাকে, তার স্ট্র্যাটেজি আছে, প্রথমে ছাত্র যাবে, তারপরে আসবে। আমার কাছে যে ইনফরমেশন গুলো ছিল যে এদের আর একটা প্ল্যান বি ছিল, যে হাসিনা যদি না পালিয়ে কাউন্টার করতো তাহলে ওরা অস্ত্র ধরতো এবং সত্যি সত্যি একটা গৃহযুদ্ধ হতো, এটা গ্যারান্টেড। না, এটা তারা স্বীকারও করছে, এটা স্বীকার করছে। মাহফুজ বলেছে না যে আমি না হতো তার আর্মস গুলো। এখানে বড় প্রশ্ন, ওই আর্মস গুলো ওরা কোথায় পেল? মানে তার মানে দে আর রেডি টু ডু ইট, রাইট? তারা যখন বলতো যে আমরা যদি এরকম না হতো তাহলে পরে আমরা 5 তারিখ বিকেল থেকে তাদের সশস্ত্র যুদ্ধ ঘোষণা করার কথা ছিল। এরকম তো অনেক কিছু আছে। ওই যে কুণাল বাবু যেটা বললেন যে আর্মির চিফ করেছে, কিন্তু তার পেছনে কিন্তু আমি কেন বলি কথাটা, তার পেছনে কিন্তু
এই জামায়াতে ইসলামী বা এই যে ফান্ডামেন্টালিস্ট ফোর্সগুলো ছিল, আপনি খেয়াল করুন উনি যখন দলগুলোর সঙ্গে মিট করলেন, মিট করার পরে উনি যখন সাংবাদিকদের সামনে এলেন, তখন উনি বলছেন কাদের কাদের সঙ্গে কথা হয়েছে, উনি বলছেন যে জামায়াতে ইসলামী, জাতীয়তা মানে দল, এরকম, মানে অর্থাৎ ওনার কনসিডারেশনে তার অর্ডার অফ প্রোটোকলে কিন্তু সবার আগে জায়গা পেল জামায়াতে ইসলামী। এটা বোধহয় বাংলাদেশ, আমি আর কখনো লিটারেলি আমার আই এম নাও রানিং 59, এই 59 বছর জীবনে জ্ঞান হওয়ার পর থেকে অনেকগুলো দলের মধ্যে জামাতকে প্রথম মেনশন করার মতন কোনো রিপোর্ট আমি কোথাও দেখিনি, আমার জানা নাই। উনি একটা জামাতকে প্রথমে, তার মানে উনি এমনভাবে বললেন যেন জামায়াতেরই ব্যাপার, জামায়াতই এটা করেছে, অন্যরা সাথে ছিল। এবং ঘটনাটা কিন্তু সত্যি। আপনি যদি ওই সময়কালের অ্যাক্টিভিটিস দেখেন, এদের খেয়াল করলে বোঝা যায় মোটামুটিভাবে আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এক সময়, আমাদের সময় এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, এবং ওই সময় কাল থেকে আমরা মোটামুটিভাবে জানি যে শিবির কিভাবে অ্যাটাক করে এবং ছাত্রদল ছাত্রলীগ কিভাবে করে। ওখানে তো ছাত্রলীগ আর নাই, ওখানে ছিল ছাত্রদল। তো ছাত্রদল কখনোই আমি 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 দেখিনি। ছাত্রদলের যথেষ্ট মাস্তান বড় বড় এদেরকে দেখেছি আমরা আমাদের সময়, অভি, নিরু, বাবলু, এরকম শহীদ, পাগলা শহীদ, এরকম বউ ইলিয়াস আলী, এই যে আপনার যে গুম হয়ে গেলেন বলা হচ্ছে, তো সেই ইলিয়াস আলী, এরা অনেকেই এরকম তখন ছিল। মানে এত বড় বড় সব কোয়ালিটির মাস্তানা মানে আসলে বাংলাদেশ দেখেছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এদের মারার একটা ওয়ে ছিল। ওয়ে মানে কি, ওরা কাউকে হয়তো ঘুষি মারলো বা ওই চাকু মারলো, কাউকে হয়তো পিস্তল দিয়ে মারলো, কোনো স্পেসিফিক কোনো ওয়ে নাই কাউকে মারার। তো আপনি খেয়াল করবেন যে শিবিরের ছিল একটা স্পেসিফিক ওয়ে ছিল, ওরা রক কাটবে, ওরা আপনাকে, আর না হলে আপনাকে গলা কাটবে, এই ধরনের কিছু করবে আপনাকে। এই যে আমি শিবির জামাত বলতে আমি মৌলবাদী গোষ্ঠীকে বুঝাচ্ছি। এই যেমন ধরুন যে এই যে পুলিশদেরকে মেরে ঝুলাইয়া দিল, এই জিনিসটা আপনি দেখবেন বাংলা ভাইয়ের মধ্যে আছে। বাংলা ভাইয়ের ঘটনাটা আপনি খেয়াল করুন, মনে করুন সেই 2003 বা 2004 যে ওই যে রাজশাহীতে আপনার বাংলা ভাই সব এরকম মেরে ঝুলাই দিচ্ছে। তো এই ব্যাপারটা আপনি দেখেন যে এখানে পাওয়া গেল, এবং যেভাবে তারা ওই গ্যাস স্টেশন এগুলো অ্যাটাক করেছে, ধ্বংস করার যে প্রক্রিয়া, যে ওয়ে, এগুলো খুব আগের থেকে মিটিকুলাসলি না থাকলে এটা একেবারেই সম্ভব না। এবং এই সব কিছুই তার মানে ওই মিটিকুলাস ডিজাইনের অংশ ছিল, যার ফলে আপনার মানে আমি আগেও বলেছি, তখন থেকে আমি লিখছিলাম ফেসবুকে যে এটা ক্লিয়ারলি প্রথমে আমার মনে হয়ে যাচ্ছে কোটার জিনিস, এটা একটা ন্যায়সঙ্গত দাবি, আমি সাপোর্ট দিয়েছিলাম। কিন্তু পরে আমি দেখলাম যে এটা অন্যদিকে টার্ন নিচ্ছে, এবং আমি তখন ওই 13-15 তারিখের দিকে আমি ফেসবুকে সরাসরি লিখলাম যে এর পেছনে এরা আছে। এবং আজকের এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা এর প্রমাণ করে যে এরকম ঘটনা। আপনি চিন্তা করুন না যে এই যে জামাতের লোকজনের কথাবার্তা, মানে কতটা গলার রগ ফুলে যায় না, আপনার যেভাবে কথা বলে, তারা স্বাধীনতা নিয়ে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই দলটার একটা আপাদমস্তক আপনার ভণ্ডামি আছে। তারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল, তারা পাকিস্তান যখন আপনার হবে, তারা পাকিস্তানের বিরুদ্ধে আবুল আলা মওদুদি অনেক খুবই খারাপ কথা বলেছেন। কিন্তু সেই পাকিস্তান রক্ষার জন্য তারা তাদের জাত ভাই বাঙালিদের হত্যা, বাঙালি মেয়েদের রেপ, এই জিনিসগুলোকে তারা এন্টারটেইন করেছে ওই সময়। আবার তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আপনি দেখুন ব্যাপারটা, বাংলাদেশ স্বাধীনতা তারা চায়নি, বলেছে যে এটা ইন্ডিয়ার ওইটা সেটা। এখন তারা যেটা বলে, তো ঠিক আছে, চায়নি তো, বাংলাদেশ স্বাধীনতা হয়েছে ইন্ডিয়ার অধীনেই, তো আপনি তো চাননি, এটা ইন্ডিয়ার কারণে ধরলাম যে চাননি। কিন্তু এখন আপনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কি বলে, আপনি এত কনসার্ন, তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স করে আমরা স্বাধীনতা পেলাম, আপনি এই কারণে আপনি আমার স্বাধীনতা চাননি। কিন্তু এই স্বাধীনতাটা তো এসছে এই ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স করেই। তাহলে ইন্ডিয়া আপনার কাছে ঘৃণিত একটা জিনিস, তাহলে আমার স্বাধীনতা তো আপনার এখনো সমর্থন করার কোনো কারণ নাই, যদি আপনি ওই আগের কথাটা যদি সঠিক হয়ে থাকে। কিন্তু আপনি এখন কি বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি রক্ষা করবেন, তো এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড হলো না? এটা তো এবং ওভারঅল আপনি যদি খেয়াল করেন
এটা যে কার্যকলাপ, আমার এক বন্ধু আমাকে বললো, ওই যে বললাম আস্তে আস্তে কথা বলছিলাম ফোনে ওই গাড়িতে, ও বলছিল যে এরা এখন ওই ওর বাসার বারান্দায় দাঁড়িয়ে এসে দেখছে এরা মিছিল করছে যে একটা দুইটা দালাল ধর কি ধরে ধরে জবাই কর, ওই যে ওরকম আর কি, একটা দুইটা ইসলাম মানে এই ধরনের স্লোগান তো আপনার ছিল না আগে। আপনি এইভাবে করে দিয়ে যাচ্ছেন এবং কিছু হচ্ছে না। পাবলিকলি আপনি বলছেন যে ওই কেউ যদি চিন্ময়কে ইয়ে করে তাহলে পরে আপনি তাকে কি বলে তা পেটাবেন। এটা কি ফাজলামি কথা? এভাবে বলেন কথা বলার আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তাদের যারা কথাটা বলছে বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন অ্যাজ ইফ তারাই এখন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আজ পর্যন্ত কখনো এইসব কাজকর্মের সমালোচনা করেছে। আপনি লিগাল অ্যাকশনে না গেলেন, কিন্তু আপনি সমালোচনাটা তো করবেন। আপনি তো বলবেন যে একটা লোক কিভাবে, একটা সিভিল গভর্নমেন্ট যখন ক্ষমতায় তখন আপনি এইভাবে করে কথা কিভাবে বলেন। আমি যদি আজকে বলতাম, কোনো হিন্দু যদি ওই কি বলে ইসকনের লোকেরা যদি এটা বলতো, আপনি ভেবে দেখুন কি হতো। আপনি এর নাম কি, এই যে চিন্ময় প্রভুর বিরুদ্ধে আপনার কমপ্লেনটা কি? আপনার কমপ্লেনটা হচ্ছে চিন্ময় প্রভু ওই যে প্যারালাল ফ্ল্যাগ রেখেছে এবং ছবিতে দেখা যাচ্ছে যে দুটো কিন্তু আলাদা। আপনি বলেছেন যে ওই তার সংগঠনের পতাকাটা উপরে রাখছে আর বাংলাদেশের পতাকা নিচে রাখছে। আচ্ছা ফাইন, আমি মেনে নিলাম। আমি খুব খুশি যে ঠিক আছে, আমাদের পতাকা পবিত্র, এটার কোনো রকমের ভায়োলেশন আমরা সহ্য করব না। তো কিন্তু আপনি দেখুন যে হাজার হাজার ছবি আছে যে আমাদের পতাকার উপর দাঁড়িয়ে আপনি প্রার্থনা করছেন। আচ্ছা, আমরা ওই জায়গায় আসবো, আমরা ওই প্রশ্নে আসবো। প্রশ্ন যেটা ছিল যে ইউনূস যেটা বলছে যে সব ধর্ম বর্ণ সবাই এক, কেউ কারো অর্থাৎ সবাই অসহিংসভাবে সবাই একই সাথে দেশ গঠনে সবাই একই সাথে কাজ করতে চায়। কিন্তু উনি 5 তারিখের পর থেকে ওনার এই কথার সাথে, আজকের এই কথার সাথে আর ওনার কাজের বাস্তবিক অর্থে কোন মিল আছে কিনা, মানে ছোট করে আসলে না, আমি দেখছি না, এখন পর্যন্ত আমি দেখিনি। মুখের কথা ছাড়া আরেকটা যেটা বলছেন দেখবেন যে বলে যে প্রমাণ হিসাবে যে পূজাগুলো সব নির্বিঘ্নে হয়েছে। আপনি ট্রাস্ট মি, আপনাকে কথা বলতে হবে হিন্দুদের সঙ্গে। আপনি ওখানে বসে আপনি বিং মেজরিটি, ওই যে ভয়েস অফ আমেরিকার সার্ভের মতো আপনি 92% মুসলমানকে জিজ্ঞেস করলেন যে ভাই হিন্দুরা কেমন আছে, তারা সবাই বললো যে হিন্দুরা খুবই স্বর্গে আছে, আনন্দে আছে। আপনি ভারতের মেজরিটির সঙ্গে আলাপ করেন যে ওখানে মুসলমানরা কেমন আছে, একই ধরনের কথা শুনবেন। বুঝতে পারছেন কথাটা? তো এখন প্রশ্ন হলো যে আপনি বললেন কি যে আপনি পূজাগুলো সব নির্বিঘ্নে হয়েছে, কাজে এটাই হচ্ছে প্রমাণ যে তারা কতটা। শুনুন, পূজা অনেক কম হয়েছে। ফার্স্ট অফ অল, মানুষ ভয়ে পূজার আয়োজন করে নাই। সেকেন্ড অফ অল, আপনি যদি দেখতেন যে পূজাগুলোতে আপনারা সাংবাদিক আপনারা কভার করার কথা কেউ নিশ্চয়ই করেছে, মানুষ যায় নাই। আমার মা আমার ভাই এরা পূজাতে যায় নাই, আমার আত্মীয় স্বজন ওরা পূজাতে যায় নাই, মানে কখনো এটা হয় না, কখনোই এটা হয় না। অন্তত পূজাতে যায় একটা প্রণাম, ওরা বলে এটাকে বলে কি অঞ্জলি দিয়া ওইটা করে আসে, এটা করে নাই। ভয়ে বলেছে যে যাবো, কেউ যাচ্ছে না, যাবো, মানে ফিয়ার। আপনি যদি ফিয়ারই না কাটাতে পারেন, আপনি যদি তাকে যদি আপনি হাজারো রকমের সান্ত্বনা দেন, কিন্তু সে যদি স্টিল মনে করে যে না আমি গেলে পরে বিপদ হতে পারে। আপনার ইয়েতে কি হয়েছে, এই যে উত্তরানা কোথায় যেন, ওখানে আপনি পূজা নাকি ধান কোথায় যেন একটা হয়েছে যে ওই যে পূজা করতে দেয় নাই কি, এরকম কারণে অন্যরা ভয় পেয়ে গেছে। তো আপনি যদি পূজায় যদি না মানে মানুষ হিন্দু, আপনাকে তো আপনি যদি ফিলিংস অফ ফিয়ার এটা যদি না কাটাতে পারেন, আপনি যে মাইনরিটি বান্ধব মানুষ বা সরকার, এটা আমি বুঝবো কিভাবে? শোনেন, এটা এই জিনিস যেটা পাকিস্তান আমলে ছিল ৭২ সালে, হিন্দুরা কি জন্য ভয়ে থাকতো, তারা জানতো যে বাইরে পরে মেরে ফেলতে পারে, সেই ভয়ে তারা কোথাও যেত না। কেমন এখন এই একই ব্যাপার, আপনার পুজোতে এরা যায়নি। তা আপনি কিভাবে আমি বলি যে আপনি সবাই পরিবার, আপনি বেছে বেছে এই যে হিন্দুদেরকে বিভিন্ন সরকারের সব উচ্চ পদস্থ জায়গা থেকে হিন্দুদেরকে আপনি সরাচ্ছেন। আপনি বলবেন ওই যে একই কথা বলবে মুসলমানদেরকে তো সরাচ্ছে, কিন্তু আমি ওই যে বললাম
এটা হচ্ছে ডাবল জিওগ্রাফি। মুসলমানদেরও সরাচ্ছেন, ওই হিন্দুদেরও সরাচ্ছেন, কিন্তু হিন্দুদেরকে সরানোটা আপনার মোটামুটি ভাবে ইজি। এবং আপনি হিন্দু হওয়াতে তারা অনেকেই আওয়ামী লীগ করতো না, কিন্তু হিন্দু হওয়াতেই ওই ছাপের কারণে আপনি সরিয়ে দিচ্ছেন শুধু হিন্দু বলে, কারণ আপনি ধরে নিয়েছেন হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগ। এই ব্যাপারটা করতে আপনি তো ওই যে পুলিশের যে এসআই ইলেকশনের ওই ঘটনাটা জানেন, যে এতগুলো, এবং এর ফলে ওই 92 জন হিন্দুকে ফায়ার করার জন্য মানে 100-র উপরে মুসলমানকেও ফায়ার করতে হবে, মানে অর্থাৎ হিন্দুদের কারণে মুসলমানরাও চাকরি আলো। আপনি চিন্তা করুন তো, এক একটা ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি, তারা এই কত স্বপ্ন দেখে না ছেলেপেলেরা চাকরি পায়, পরের দিন তাদের হওয়ার কথা, হ্যাঁ, আপনি চাকরি দিয়ে দিলেন। তারপর আপনি এখন বলছেন কি 86,000 আপনি অ্যাপয়েন্টমেন্ট চাকরি লোকজন নিয়ে নিয়েছেন। কিভাবে নিলেন আপনি? কোটা কই আপনার, কিসের ভিত্তিতে নিলেন আমরা তো জানি না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করলেন না। কত হিন্দু আছে আপনি খবর নিয়ে দেখেন তো। এই যে 6টা কমিশন করা হয়েছে, 6টা কমিশন, এই 6টা কমিশনে আপনি একজন হিন্দু মেম্বার পেলেন না, এক্সপার্ট। ওই দেবপ্রিয়কে দিয়ে একটা কমিটি করেছেন, সেটা তো কমিটি, এটা কমিশন না। দেবপ্রিয় বাবুকে দিয়ে করেছেন কেন? কারণ উনি হচ্ছেন আওয়ামী লীগের 1 নম্বর শত্রু। আপনি কখনোই হোয়াইট পেপার বা এই ধরনের জিনিস যদি কারোর শত্রুকে দিয়ে করান, এটা অটোমেটিক্যালি হোয়াইট পেপার যেরকম আর সেরকমই হবে। তো এটা সেটা আমি বলছি না, আপনার পয়েন্টটা হচ্ছে মাইনরিটি নিয়ে। আপনি আমাকে এটা বলুন, এটা ব্যাখ্যা করুন যে 6টা কমিশনের মধ্যে একজন আপনি হিন্দু পেলেন না, বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা আদিবাসী বা কিছু আপনি পেলেন না। অর্থাৎ উনি যে কথাটা বলছে, আজকে যে বিবৃতিটা দিয়েছে যে দলমত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই আমরা একতায় একসাথে থাকতে চাই, দেশটাকে পুনর্গঠন করতে চাই, অর্থাৎ এই কথাটা হচ্ছে এক ধরনের প্রতারণার সামিল। রিটোরিক ভাই, এটা রিটোরিক। শুধু প্রতারণা না, প্রতারণার সঙ্গে, আচ্ছা আমি একটু বলি, আমার নেটটা গন্ডগোল করছিল, ওই জন্য। তো ঘটনা প্রতারণাই শুধু নয়, উনি খুব ভালো করে জানেন কি কি হয়েছে। ওনার কাছে রিপোর্ট নেই এটা হতে পারে না। তার থেকে বড় কথা, সেনাবাহিনীর কাছে রিপোর্ট আছে, কোথায় কি হচ্ছে, কত হিন্দু কোথায় মারা গেছে, কি গেছে, কিভাবে আক্রান্ত হয়েছে, কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব জানেন। এমনকি সেনাবাহিনী নিজেই চট্টগ্রামে করেছে এই বিষয়ে, আরো 2-1 জায়গায় খবর পেলাম, সেখানে সেনাবাহিনী নিজেরা করেছে। এই সেনাবাহিনী হচ্ছে হিজবুত এবং জামায়াতের সদস্য। আমার কাছে ডিপ স্টেট যে রিপোর্ট রয়েছে, গত পরশুদিন বোধহয় আমি এটা পাবলিশ করেছি, এর আগেও করেছিলাম একবার, ফাইনাল গত কালকে করেছি, আমাকে ফেসবুক থেকে ব্লক করা হয় 3 দিনের জন্য। তো সেটা হচ্ছে যে 12 থেকে 15% হচ্ছে দেশে, 12 থেকে 15% জঙ্গি, একদম ডাইরেক্ট জঙ্গি। এরা জঙ্গির সমর্থক, হ্যাঁ, জঙ্গির সমর্থক নিয়ে আর কি। আর সেনাবাহিনীর মধ্যে 25% কাছাকাছি হচ্ছে এই জঙ্গিদের দক্ষ কর্মী। এগুলোকে বলা হতো স্লিপার সেল, জঙ্গি ভাষায়। স্লিপার সেল বপন করা হয়, ইমপ্ল্যান্ট করা হয়, তারপরে তারা ভিতরে ঢুকে সেনাবাহিনীর কর্তৃত্ব দখল করে। এটা জঙ্গি বাহিনীর স্ট্র্যাটেজি। ইমপ্ল্যান্ট করবে, সেটাই করেছে বাংলাদেশে, সেটাই হয়েছে সরকারি ক্ষেত্রে, সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে, পুলিশ বাহিনীতে, এরা ছিল এবং এখন আত্মপ্রকাশ করেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো সমস্তটাই ইউনূস জানেন। ইউনূস যেটা বলেছে সেটা হচ্ছে, একটা তো এটা পুরোটাই প্রতারণা, এটাকে আমরা খাস বাংলায় বলি চিটিংবাজি পুরো। দ্বিতীয়টা হচ্ছে ঢাকতে চাইছে। তার একটা বিবৃতি দিয়ে, তিনি একজন হরিদাস পাল, তার কথা সবাই জানে, বিশাল বড় বিষয়টা হয়ে গেছে কি জানেন, বাংলাদেশে এরকম মেরিট মানে তথাকথিত কেউ নাই। তো ও একটা বিশাল ওই নোবেল টোবেল নিয়ে বিশাল একটা কিছু আছে, ওকে সবাই ভক্তি করবে। সেদিন দেখলাম উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বলেছে, সেখানে বলছে আমাদের ওই করতে হবে, যে এটা যেন কলেজের ডিসকাশন হচ্ছে। তো অদ্ভুত ব্যাপার, এটা কলেজের ছাত্ররা বসে ডিসকাশন করছে, ওখানে অধ্যাপক, সারা দেশটা যে হচ্ছে ওর ছাত্র আর ও হচ্ছে অধ্যাপক, এইটা হচ্ছে ওর বক্তব্য। সারা দেশটাই হচ্ছে ওর ইউনিভার্সিটি হয়ে গেছে, এইটা ও ভাবতে চাইছে। এর জন্য ও দাঁড়িয়ে এসে একটা কথা বললো, এবং কোনো সাক্ষাৎকার নিতে চায় না। এবং কেন সাক্ষাৎকার দিতে চায় না সেটাও একটা সাক্ষাৎকারে বলেছে, ওনার নাম আমি জানি না, একজন খুব কড়া ভাষায় বলেছিল যে আপনি কেন সাক্ষাৎকার
উনি বলেছেন যে আমি অনেক কিছু বলতে চাই না, বলতে গেলে অনেক কিছু বিপদ হবে। তা বিপদ হবে তো তুই একটা দেশের কর্ণধার, তোর উপরে দায়িত্ব রয়েছে এগুলো সিকিউরিটি দেওয়া। তা তুই বলবি না তো কে বলবে? তোর বাবা বলবে না তো দাদু বলবে? এই ভাষায় ওর সঙ্গে কথা বলতে হয়। ও নিকৃষ্ট মানুষ একটা, ও মানুষের পর্যায়ে পড়ে না। ইউনূস, মোহাম্মদ ইউনূস একটা মানুষের পর্যায়ে পড়ে না, পরিষ্কার ব্যাপার। এমনকি ভয়েস অব আমেরিকার তরফ থেকে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনি যে কেন ওখানে গিয়ে হেজিয়ে গেলেন, পায়খানা করে দিলেন প্যান্টে, আমি বুঝতে পারলাম না। কৌশলী যে সমস্ত প্রশ্ন করতে হয় সেই প্রশ্ন করলে ওনার থেকে বেরিয়ে আসতো আরো অনেক কিছু। কৌশলী প্রশ্ন করতে হয়, ওই একটা ও নিজেই বক্তব্য রাখছে এরকম ভাবে। প্রশ্ন হবে ছোট ছোট, প্রশ্ন হবে ছোট ছোট। ও যখন বললো ওইখানে দরম করে, আপনি কি আগে কিছু দেখতে পাননি, অমুক হয়েছে তমুক হয়েছে, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি, সেটা তো বটেই। আবার ওই প্রসঙ্গে এসে যেটা করতে হয়, আমি হার্ডকোর সাংবাদিকতা মানে গ্রাউন্ডে করতাম, এখন গ্রাউন্ড লেভেলে করি না। এইসব বলে বলে তো অভ্যস্ত, কোন কোন প্রশ্ন করলে ও বেরিয়ে আসবে। ওর প্যান খুলে ছেড়ে দেবো আমার সামনে বসলে। ডক্টর ইউনূস আমার সামনে বসলে হয় মুখ বন্ধ করে থাকতে হবে আর নয় বলতে হবে। মুখ বন্ধ করলে আমার কথাটা গ্র্যান্ড হবে, আর খুললে তো ওর কথাটা গ্র্যান্ড হবে। আমি শুধু দুটো জিনিস জানি, হয় তুমি বলো, বললে পরেও আমি বুঝবো, না বললেও আমি বুঝবো। আমার সামনে চুপ করে বসে থাকলেও প্রশ্নের উত্তর না দিলেও আমি বুঝবো যে ওইটা আমি যেটা বলেছি সেটা ঠিক। প্রশ্নটা এরকম ভাবে হবে। এই প্রশ্নটা শিখতে হবে দুজনের থেকে, এক সক্রেটিস, দুই হচ্ছে গৌতম বুদ্ধ। ঠিক এরকম ভাবে প্রশ্ন করতে। তো ওকে এরকম ভাবে প্যান খোলা যায়। ঘটনা হচ্ছে যে ও ভালো করে জানে এগুলো দায় এড়ানোর জন্য বলেছে, আর বাদ বাকি হচ্ছে ওর যে বাহিনীটা আছে সেই বাহিনীটাকে স্ট্রং করবার জন্য এটা বলেছে। ও একটা একটা গার্ড রাখতে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো এটা সেনা শাসন চলছে বাংলাদেশে, অ্যাকচুয়ালি সেনা শাসন চলছে। ইউনূস হচ্ছে একটি সিভিল মুখ, আর কিছু না। পরিষ্কার বলছি, গুটির মতো টাকাস করে ফেলে দেবো, চলে যাবে, ফেলে দেওয়া যাবে। সেনাবাহিনীর উপরে দাঁড়িয়ে আছে ও, আর চুপ, মানে প্রেসিডেন্ট চুপ করে আছেন এইটুকুনি। মাঝখানে একটা বিস্ফোরণ করে দিয়ে চুপ করে গেছে, এরকম বিস্ফোরণ হয়ে চুপ করে যাবে। ইউনূস পৃথিবীর নিকৃষ্টতম একটি অমানুষ। বাংলাদেশে যেটা ঘটছে গত 53 কেন এই ভারত উপমহাদেশে, বিশ্বের কোথাও, সোমালিয়ার মতো জায়গায়, সুদানের মতো জায়গায়, আফগানিস্তানেও এরকম হয় না, আফগানিস্তানেও এরকম হয় না, পাকিস্তানের মতো দেশে ওখানেও নিত্যই বিক্ষোভ হয়, নিত্যই প্রেসিডেন্টকে ঢুকিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়। এটা হয়ে চলেছে গত 77 বছর ধরে, আমরা দেখছি এটা। কেউ পালিয়ে গেল, ঠিক ওইটার কপি দেখুন বাংলাদেশ। আর বিশ্বে কোথাও দেখুন। আমি একটা উদাহরণ দিই, ভারতের একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ দেবো। একটা হচ্ছে পতাকা নিয়ে ওখানে যেটা হয়েছে, পতাকা নিয়ে পতাকা পাড়িয়ে চলে গেছে। আমি ভারতের পতাকা তুলি না, আমি এরকম আমার মতো কেউ আছে, আমরা ভারতের পতাকা ছোটবেলায় তুলেছিলাম, তারপরে আর তুলি না। আমরা মনে করি না যে স্বাধীন হয়েছে ভারত, সেটা ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আমি ওই পতাকাকে কোনোদিনও আজ পর্যন্ত অবমাননা করি নাই। এটা করা যায় না, কতগুলো এথিক্স আছে, ন্যূনতম এথিক্স। তো ওখানে পতাকা, ভারতের পতাকা করেছে। এইখানে যারা বাংলাদেশের পতাকা নিয়ে যে যা সমস্ত পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে দেওয়া এইসব করেছে, এটা নিন্দা আমরা করেছি, এটা উচিত হয় নাই। ওরা করেছে বলে, ও কুকুর বলে আমিও কি কুকুরের পায়ে কামড় দিতে যাবো। কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু অ্যারেস্ট হয়েছে, ত্রিপুরায় হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, ঝাড়খণ্ডে আর কোথায় কোথায় অ্যারেস্ট হয়েছে যারা বাংলাদেশের পতাকা। আচ্ছা, আমরা প্রসঙ্গে আসবো। সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা ছিল, তার মানে আপনাদের দুইজনের বক্তব্য থেকে আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারলাম যে অর্থাৎ ইউনূস যেটা বলছে এখন, তার পূর্ববর্তী কাজ আর বর্তমান কথার সাথে আসলে বাস্তবিক অর্থে কোনো মিল নাই। এটা শুধুমাত্র দেশের জনগণ এবং বহির্বিশ্বে মানুষজনের কাছে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করছে যে হ্যাঁ, বাইরে থেকে যা বোঝানো হচ্ছে সেটা আসলে সঠিক নয়, সঠিকটা হচ্ছে আমরা সবাই ভালো আছি। এই তো উনি এটা বিশ্বাস করেন না। উনি যা বলছেন, আমি যেটা প্রথমে বলেছি আপনাকে, যে উনি যে কথাটা বলছেন এই কথাটা উনি বিশ্বাস করেন না। আবার উনি যেটা বিশ্বাস করেন সেটা উনি মুখে বলেন না। এটা হচ্ছে ওনার একটা স্ট্র্যাটেজি। যখন বলেন, যখন বলে ফেলেন, তখন কিন্তু ওই বিপদে পড়ে যান। ওই যে রিসেট বাটন বললেন না, যে আমি জামার ওই ওরকম হয় আর কি। সত্যি কথা যখন বেরিয়ে আসে
তখন ওগুলা ঝামেলা করে ফেলে। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পতাকা অবমাননার পক্ষে বিপক্ষে বাংলাদেশ এবং ভারত দুই দেশের পরিস্থিতি উত্তাল রয়েছে, এটা দৃশ্যমান। হঠাৎ করে দুই দেশের পরিস্থিতি এতটা ঘোলাটে কেন হলো বলে আপনার মনে হয়? কোনাল, আপনাকে জিজ্ঞাসা করছি। ব্যাপারটা হচ্ছে, আমরা যতটুকুনি কালকে অব্দি খবর পেয়েছি সেটা হচ্ছে এই ইউনুস গ্যাং এর একটা নির্দিষ্ট পরিকল্পনা বরাবর করে নিয়ে মানে এতদিন ধরে চলেছে, কিন্তু সেটা যে এই ধরনের হয়ে যাবে এটা যতই মেটিকুলাস বুদ্ধিমানের প্ল্যান হোক, তাদের বুদ্ধি কাঁচা, এবং তারা কিছু স্পেকুলেশনের উপরে চলছিল। সেই স্পেকুলেশনটা হচ্ছে বাইডেন থেকে যাবে, সিআই এর সাহায্য পেয়ে যাব, পাকিস্তান তো ঠিক আছে, পাকিস্তানের এরকম ঘটনা ঘটে যাবে, ভিখারি হয়ে যাবে, সেটা বুঝতে পারে নাই। এগুলো হচ্ছে স্পেকুলেশনের অভাব। আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে সম্যক ধারণা এবং পরিবর্তনশীল পদ্ধতি যেটা হয় সেটা সম্বন্ধে একটা রূপরেখা যদি না থাকে এবং বিকল্পগুলো বিষয়গুলো না থাকে, তাহলে এই অবস্থা হয়। হ্যাঁ, বেশি বোদ্ধাদের এই অবস্থা হয়, ও নোবেল না এই কারণে। তো এদের পরিকল্পনাটা ছিল ব্রিটিশদের 100 বছর আগের একটা পরিকল্পনার একটা অংশ। ব্রিটিশ এবং ইউএসএ দুটোই। ব্রিটিশদের পরিকল্পনা ছিল যেটা হচ্ছে নর্থ ইস্ট, আমাদের ভারতের নর্থ ইস্ট, যেটা 7 সিস্টার্স বলা হয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, এই 7 সিস্টার্স। এই 7 সিস্টার্স এর মধ্যে ক্রিশ্চিয়ানিটি বাড়িয়ে সেটাকে ভারত থেকে বিচ্ছিন্ন করা এবং আলাদা একটা দেশ করা। এটা 47-এ করতে পারেনি, কিন্তু তার পরবর্তীকালে একটা অব্যাহত একটা ছিল, এবং তার জন্য কি কি হয়েছিল সেটা এখন এত স্বল্প পরিসরে পড়া সম্ভব না। তবে ঐতিহাসিক ডকুমেন্ট রয়েছে, মানে তারা কিভাবে অ্যাক্টিভিটিস করতো, কি করতো না। আর এদের পক্ষে গিয়েছিল প্রায় 150 থেকে 200 আপনার বিদ্রোহী ওই অঞ্চলে, আসামে, মেঘালয়ে, মিজোরামে। যেমন এখন জীবিতর মধ্যে একজন মাথা উঁচু করে দাঁড়িয়েছে যে কুকি যারা মণিপুরে গন্ডগোলটা করছে, যেরকম পিএলএ, আলফা ইত্যাদি অনেক অনেক। এখন এটা কমে দাঁড়িয়েছে, গত 10 বছরে কমে দাঁড়িয়েছে ওই 35-36-এর মতো দাঁড়িয়েছে, 40-এর মতো। এবং এটা ছোট ছোট অঞ্চলকে নিজেদের দেশ হিসাবে, যেমন ধরুন আপনার বরিশালকে বললো এটা আমরা দেশ, নোয়াখালী বললো আমরা দেশ, ব্যাপারটা এরকম করতে চায়। এবং এই অঞ্চলটাই 7 সিস্টার্স কিন্তু কোনো সাধারণ কোনো অঞ্চল নেই। এই অশিক্ষিত মূর্খ কতগুলো বাংলাদেশি আছে যারা বলে 7 সিস্টারের পতাকা উড়িয়েছে, সেই শুনলাম। 7 সিস্টার্সের কোনো পতাকা নাই, কোনো থাকার প্রশ্ন ওঠে না, কারণ তারা এক জাতি সত্তার নয়, এক ভাষা সংস্কৃতিরও নয়, এবং বিরোধ রয়েছে তাদের মধ্যে। এমনকি এই জঙ্গি যারা আছে, বিদ্রোহী গ্রুপগুলো আছে, এখন পর্যন্ত জীবিত যে কটা 40টার মতো আছে, তারাও পরস্পরের সঙ্গে একমত নয়, তারাও বিরোধী, এবং এখনো বিরোধী। এমন নয় যে তারা পায়নি বলে এক রয়েছে, পেয়ে গেলে বিরোধ হবে, ব্যাপারটা তা নয়, এখনো বিরোধী, তিন নাও। ঠিক আছে, এই পরিস্থিতিতে এরা ওই ইউএসএ এর ওইটাকে কোনো রকম ভাবে প্রতিশ্রুত করেছিল, এবং ওই বলে না মানে ঘটনাক্রমে ঘটনাচক্রে হয়ে যায় দুটো এক, যে হাসিনাকে সরালে এখানে সেন্ট মার্টিনটা পাবে, পেয়ে এখান থেকে একটা ইয়ে করবে, আপনার ইয়ে তৈরি করবে, মানে সামরিক ঘাঁটি তৈরি করবে, এবং তাতে নর্থ ইস্ট নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করে বাংলাদেশকে অ্যাটাচ করে একটা চীনকে, এটা মূলত হচ্ছে আমেরিকার চীনকে প্রতিহত করা। এই চীন পিকচারে এসছে রাশিয়ার সঙ্গে যখন ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যায়, মানে রাশিয়াকে যখন, সোভিয়েত ইউনিয়নকে যখন ভেঙে দেওয়া হয় তারপর থেকে। এবার চীন 2010 থেকে উঠে আসে, মোটামুটি একটা বিশাল জায়গায় চলে যায় চীন, এটা ভাবতে পারেনি আমেরিকা। এই মুহূর্তে চীনের বিশ্ববাজারে যে শেয়ার বিভিন্ন জিনিসপত্রে, সেটা আমেরিকার মাথা যন্ত্রণার কারণ। এবং মধ্যপ্রাচ্যে যে অবস্থা দাঁড়িয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন যেভাবে প্রভাব বিস্তার করেছে, সেটা আমেরিকার একটা মাথা যন্ত্রণার কারণ ছিল, এবং এখনো আছে। বাইডেন প্রশাসন মূলত ডেমোক্রেটরা যখনই ক্ষমতায় থাকে তখন যুদ্ধ বাঁধানোর একটা ধান্দা ওদের থাকে, অস্ত্র বিক্রির জন্য, আর কিছুই না।
অস্ত্রটা বিক্রি হবে, তার অস্ত্র থেকে আমদানি আসবে। যেমন এখন বাংলাদেশ দুই জাহাজ অস্ত্র কিনলো পাকিস্তান থেকে। পাকিস্তান যতটা না যুদ্ধে সহযোগিতা দেবে তার থেকে বেশি কথা হচ্ছে টাকা পেল, অস্ত্র বিক্রি করে টাকা পেল, এটা হচ্ছে ওর লক্ষ্য পূরণ হলো। আর যেটা শুনলাম যে আইএসআই এবং সামরিক কিছু কর্তা এসছে এবং ঘাঁটি তৈরি করা হয়েছে, ঢাকার ক্যান্টনমেন্টে বোধহয় ঘাঁটি তৈরি করা হয়েছে এবং সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এছাড়া সাজেক থেকে আরম্ভ করে রাঙামাটি পর্যন্ত ওই চত্বরটা মোটামুটি নোম্যান্স ল্যান্ড করে দেওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে, কারণ ওখানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এদের লক্ষ্যটা এই লক্ষ্যের সঙ্গে মিলে এদের ওই জন্য যখনই ক্ষমতা দখল করলো প্রথমেই ইউনূস একটা কথা বলেছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। এই যে জিনিসটা এইটা কিন্তু লক্ষ্য, এই লক্ষ্যেই বাংলাদেশ এরকম করছে। এবং এদের যে পরিকল্পনা পরবর্তী গুলো মোটামুটি ঠিক সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে গোপন চুক্তি করেছে অস্ত্র কেনা, এই ডিসেম্বরের মধ্যে সমস্ত আসার কথা, 2 জাহাজ নভেম্বরে এসছে। এরা ধরতে চাইছে চিকেন নেক, যেটা শিলিগুড়ি করিডোর বলা হয়। এইখানে এই করিডোরটাকে আক্রান্ত করে ওইটাকে নিয়ে ক্রিশ্চিয়ান সেট করবে, কিন্তু ঘটনা করবেটাকে, মানে এটা করা হলো, এবার কি হবে, মানে কে নেবে? এটা তো পরিকল্পনাটা ছিল সিআইএ এবং যুক্তরাজ্যের, ইউকে তো মোটামুটি বাংলাদেশ সরকারকে বাংলাদেশের সঙ্গে স্যাংশন দেবে বলে মানে 7 দিনের মধ্যে হচ্ছে স্যাংশন শুরু করবে। অলরেডি তার পার্লামেন্টে আলোচনা হয়েছে। বাইডেন তো চলে গেল, ট্রাম্প আসবে, অতএব এটা কেউ করতে পারবে না। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে বা তাদের জঙ্গিদের পক্ষে চিকেন নেক কেটে উত্তর পূর্ব ভারতকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বা বাংলাদেশে ইনক্লুড করা একটি কষ্টকল্পতেও শুধু না, এটা হচ্ছে শিশুসুলভ চিন্তা ভাবনা। এখন এই কারণে এটা বাস্তব, যারা সচেতন মানুষ তাদের এটা বুঝতে হবে যে ইউনূস কিন্তু ফেঁসে গেছে, ইউনূস গ্যাং ফেঁসে গেছে, একদম ক্লিন কাট ফেঁসে গেছে। এখান থেকে বেরোবে কি করে জানে না, যে বেরোনোর পথটা নাই। আচ্ছা, এই জন্য হয়তো ওদের ইস্যু তৈরি করে আপনার ভারত, ওই জন্য ভারত এই জন্য লাস্ট যে মিটিংটা ছিল, মিটিং থেকে বেরিয়ে এসে বিএনপি দিয়ে বলিয়ে দিল ভারত বিদ্বেষী। বিএনপির কোন স্ট্যান্ডার্ড ঠিক নাই, একদল বলে ভারতের পক্ষে এসে, যে আর কি ভারতে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ে ধরে সে আবার ওইখানে ভারতে ওখানে গিয়ে ভারতের বিরুদ্ধে বলে। এর কোনো স্ট্যান্ড নাই, কিছু নাই। এটা তো নীতিটাকে ন্যূনতম নীতি, সবাই দেখেছে, ও গেছে, তারপরেও এসে এখানে বলে ভারতের নীতি। আর তুমি ভারতের বিরুদ্ধে বললে কি আর পাত্তা পাবে? পুরো এই যে জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। অর্থনৈতিক অবস্থা অত্যন্ত 38% ইনফ্লেশন, মানে ভাবা যায় না 38% ইনফ্লেশন এখন রয়েছে। 26,000 না কত হাজার কোটি টাকা ছাপিয়েছে, যে টাকাটা ড্রেন হয়ে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে মানুষের মন চক্ষু ঘুরিয়ে দিচ্ছে প্রচারের আলোয়। দেখুন ভারত বিরোধিতা, সব চ্যানেলে শুধু ভারত নিয়ে সামরিক বিশেষজ্ঞরা বড় বড় বুলিয়া ওড়াচ্ছে। তাদের উদ্দেশ্যে আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথা বলি, ভারতের যদি বাংলাদেশ দখল করার ইচ্ছা হতো 71-এই করতে পারতো, এবং তারপর থেকে এখনো করতে পারে। 7 দিন, উইদিন 7 ডেজ ভারতীয় আর্মির একটা ব্রিগেড শুধু যদি বাংলাদেশ যুদ্ধ করে, তাহলে বাংলাদেশের আর্মি 1,60,000 আর্মি মাথা নত করে সাজদা করবে। এটা বলছি আমি ভারতের এই যুদ্ধ ফুদ্ধ হ্যান ত্যান মোদী সরকারের পক্ষে নই, কিন্তু বাস্তব যে ঘটনাটা, সেই ঘটনাটা বলছি, এটা হচ্ছে বাস্তব। দাঁড়াতেই পারবে না, যুদ্ধ করতে গেলে দাঁড়াতে পারবে না। আর চিকেন নেক নিতে গেলে নিজের চিকেন নেকটা দিয়ে যেতে হবে, যারা আসবে তাদেরই দিয়ে যেতে হবে। উল্টে বলি, যেটা হতে পারে, চিকেন নেকটা আর থাকবে না। ওই যে পঞ্চগড়ের ওখানে দেখবেন একটা 6-7 কিলোমিটারের চওড়া এরকম ঢুকে এসছে, ওইটাকে কেটে দেবে। হ্যাঁ, ভারত 11টাকে কেটে দেবে, গ্যারান্টি দিলাম। দেখুন এইবারই ভাইদের এলাকার পাশে ওই যে চিকেন নেকটা, আমি ওখানে একমত যে এটা হলো শিশুসুলভ চিন্তা। এটা 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 হচ্ছে যে আপনি ওই যে কথা বলে এটা। কিন্তু আমি একটা কথা বলি, কুণাল, শুনুন, আমরা বাংলাদেশের মানুষ, আপনি সেনাবাহিনীকে পরাজিত করা যাবে, সত্যি কথা। ইন্ডিয়ান সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্ম ক্যাপাসিটির কাছে বাংলাদেশ কিছুই না, কিন্তু 30 লাখ মানুষ জীবন দিয়েছিল এই দেশটার জন্য। এখন
আমি ওই কষ্টটা ওখানটাতেই, এবং ইন্ডিয়া আমাদের সাথে ছিল। আমি আমার পূর্বপুরুষদের পক্ষ থেকে আমি খুবই গ্রেটফুল। কিন্তু একটা দেশ মানে আপনি পারবে 7 দিনের মধ্যে আমাদের সেনাবাহিনীকে টার্ন ডাউন করে পুরো দেশটা? এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের যে আলোচনার যে বিষয়টা ছিল, আলটিমেটলি বাংলাদেশের 30 লাখ লোক জীবন দিয়েছে এই দেশের জন্য। তা মানুষগুলোকে কি করবেন? আপনার পাকিস্তান আর্মি ওই ইন্ডিয়া আপনার ফিজিক্যালি কিন্তু এসছে হচ্ছে শেষের 2 সপ্তাহ, তার আগে শুধু সমর্থনটা দিয়েছে। কিন্তু আপনার এটা 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 হয় না। এত রক্ত, এত 2 লাখ মা বোনকে তারা রেপ করে। আচ্ছা, এটা ভারত আপনার এটা রেফারেন্সে বলে দিই, ভারত যুদ্ধ চায় না। এবং বলছি আমরা যারা সরকারে নেই বা সরকার চালাচ্ছি না, তারা প্রত্যেকে একটা কথা বলছে যে ভারত কিন্তু যুদ্ধ চাইছে না। যুদ্ধ করলে যে অবস্থাটা হবে বাংলাদেশের কি হবে সেটা আমি ধরে নিলাম পার্সিয়ালি, ভারতের হয়ে দেখছি। যদি এটা ধরি, বাংলাদেশ উড়ে চলে যায়, ওরা সব মরে যাক, যা খুশি হয়ে যাক, এটা যদি ধরি, তাহলেও যুদ্ধ হলে আমাদের দেশের জিনিসের দাম বাড়বে, গরিব মরবে। এদেশেও জিনিসের দাম বাড়বে যুদ্ধ পরিস্থিতিতে, যেটা হয় জরুরি অবস্থা জারি হবে তো দেশ জুড়ে। বুঝতে পারছেন? এই কারণে যুদ্ধ চায় না। আমি মনে করি না ইউনুস চাইতে পারেন, বা ইউনুসের যারা ফলোয়ার তারা এই ধরনের, আমি তো বলেছি যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট। এটা পলিটিক্যাল আইডিওলজি থেকে কোনোভাবেই বাংলাদেশের মানুষ চায় না যে এইসব যুদ্ধ এগুলো বললাম তো, আপনিও বলেছেন এগুলো একদম কনস্ট্রাকশন, কনস্ট্রাক্ট করা হয়েছে যে তাদের নিজেদের সুবিধার্থে এই জিনিসগুলোকে আপনার পলিটিক্যাল রিটোরিক গুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং মানুষ যিনি এটা নেতৃত্বে আছেন, মানুষ হিসাবে আমি মনে করি না যে তিনি খুব একটা ভালো মাপের মানুষ, কাজেই এগুলো হয়েছে। সরি মেঘ, আমি আসলে যে সমস্যা নেই। অর্থাৎ ইউনূস সাহেব যেটা চেষ্টা করছে, দুই দেশের জনগণের ভিতরে একটা মানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে, যার কারণে পতাকা ইস্যু বলেন বা বিভিন্ন ধরনের যে আপনার ইসকন অর্থাৎ সনাতনীদের যে ইস্যুটা, এটা আসলে বোধ হয় যে আপনাদের কি মনে হচ্ছে, এটা কি আসলে ইন্টেনশনালি করা হচ্ছে? ব্যাপারটা বলি, ব্যাপারটা এখানে একটা টেকনিক্যাল জায়গা আছে। ট্রাম্প ভারতের ফেভারে, এটা জেনে গেছে। ট্রাম্প যখন ক্ষমতা দখল করবে, তারপরে যে বাংলাদেশে কি পরিস্থিতি হবে সে দেখে ওদের প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা কিন্তু হয়ে গেছে। আমি সিরিয়াসলি বলছি, কারণ ট্রাম্প অলরেডি তো ওখানে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলেছে ভোটের আগে, রীতিমতো টুইট করে বলেছে। ঠিক আছে, সে কারণে এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে যে খ্রিস্টান ইউনিয়ন আছে, সেখান থেকে গতকালকে বিবৃতি দিয়েছে বা এই বাংলাদেশে এই ঘটনা নিয়ে একদম তুলোধনা করে দিয়েছে ইউনুস সরকার। তাই ইউরোপীয় ইউনিয়ন আর আমেরিকা চলে গেল। ব্রিটেন পার্লামেন্টে অলরেডি আলোচনা হয়েছে, নিন্দা প্রস্তাব এসছে এবং অলরেডি বোধহয় স্যাংশন আসবে। চীন সহযোগিতা করবে না, টেকনিক্যাল জায়গাটা বলে দিই, চীন সহযোগিতা করবে না, অলরেডি টাকা চেয়ে পাঠিয়েছে। এই অবস্থায় যদি ভারতকে উস্কে যুদ্ধটা করানো যায়, ইউনুস চাইছে যেটা, যুদ্ধটা করানো যায় যে ভারত আক্রমণ করবে, তাহলে বাইডেন কি করবে, বাংলাদেশে ঢোকার নাম করে উনি এক্সটেনশন নেবেন। আমেরিকার আইন অনুযায়ী এখন যদি বাইডেন এক্সটেনশন নেয়, তাহলে ট্রাম্প আর আসতে পারবে না। ঠিক এই জায়গাটায় উস্কানিটা দিচ্ছে আর কি। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ব্রিটিশ পার্লামেন্টে দাবি করা হয়েছে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের 280 জন ব্যক্তি মারা গিয়েছেন বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ এই জুলাই আগস্ট আন্দোলনে, যার মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মী। এটা দাবি করছে ব্রিটিশ পার্লামেন্ট। এদিকে অন্তর্বর্তী সরকার দাবি করছে এখন পর্যন্ত 780 জনের ডেটা তাদের কাছে আছে, অর্থাৎ 780 জন মারা গেছে, এই ডেটা তাদের কাছে আছে। অথচ আন্দোলনকারীরা বারবার দাবি করছে কয়েক হাজার ছাত্র জনতা মারা গিয়েছে। প্রশ্ন হলো, এখানে আসলে কারা সত্য বলছে? ডক্টর শ্যামল দাস। দেখেন, এই প্রশ্নের তো আসলে আপনার কথাগুলোর মধ্যেই উত্তর আছে। আপনি প্রথমে যে বিদেশি অর্গানাইজেশনটার রেফারেন্স দিলেন, এরা আপনাকে বুঝতে হবে, আমরা রিসার্চ যখন করি, আমি নিজে কোয়ান্টিটেটিভ সোশিওলজির লোক,
আপনাকে একটা জিনিস এনশিওর করতে হয়, মানে দুটো জিনিস, একটা হচ্ছে রিলায়েবিলিটি আর একটা হচ্ছে ভ্যালিডিটি। আমি প্রথমে গভর্নমেন্টের যে ক্লেমগুলো সেটা নিয়ে বলি। এখন এই যে ক্লেমটা তারা বলছেন যে 780 জন বা এই ধরনের একটা নাম্বারের লিস্ট তাদের কাছে আছে। প্রকাশ করেনি, কখনো এটা প্রকাশ করেনি। এক, এটা আপনি আবার ধরিয়ে দিলেন। 2 নম্বর হচ্ছে যে তারা ইউনূস সাহেব নিজে বলছেন 1,500 মারা গেছে। আপনি দেখুন, আমি সেদিন শুনলাম এই যে সার্জিস বা হাসনাত এরা কেউ একজন, এরা বলছে যে 2000 মারা গেছে। আপনি তাহলে আবার এই কালকে না পরশু একটা খবর দেখলাম যে 43 জন না কতজন যেন ফিরে এসছে মারা যাওয়াদের মধ্যে। এটা আজকেও একজন ফেরত আসছে। এটা মানে খুবই আসলে এটা বলবো যে এটা আসলে কোনো মৃত্যুই কাম্য নয়। সো একজন ফিরে আসা মানে এটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার। স্বস্তি তো ঠিক আছে, কিন্তু আপনি যখন আপনি জিনিসটাকে স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করবেন, তার মানে কি? তার মানে যে সোর্সগুলো থেকে আমরা এসব পাচ্ছি সেই সোর্সগুলো কিন্তু স্টেবল নয়, কনসিস্টেন্ট নয়। যখনই কনসিস্টেন্ট থাকবে না তখন তার রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে। এখন আপনি বলছেন পুলিশ মারা গেছে হচ্ছে 44 জন। আপনার ওই যে কুণাল বাবু যে বললেন যে ওই কি বলে টাইমসে বলেছে 3000 কতজন। আমি একটা ভালো আমি কিন্তু জানতাম যে এই রিপোর্টটা পড়িনি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি টাইমস ম্যাগাজিনের অনলাইন যে ভার্সনটা আছে টাইমসের, ওখানে পাবেন। এটা সম্ভবত আগস্টে ওটা হচ্ছে 1 মিনিট, ওটা হচ্ছে আপনার টোটাল যেটা কোনাল বাবু যেটা বলেছেন ওটা হচ্ছে আপনার 1 জুলাই থেকে আপনার বোধহয় আগস্ট মাসের শেষ পর্যন্ত। বাট ওটা তো টোটালি আপনার আগের গভর্নমেন্টের উপরে বর্তাবে না। আগের গভর্নমেন্টের উপরে যেটা যাবে সেটা হচ্ছে 5ই আগস্ট দুপুর পর্যন্ত। তো সেই 5ই আগস্ট দুপুর পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্ট বলছে 280 জন মারা গেছে। তার ভিতরে বেশিরভাগই হচ্ছে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী, অর্থাৎ ছাত্রলীগ, যুবলীগ, হ্যাঁ, এদের নেতাকর্মীরাই বেশি মারা গেছে, এটা ব্রিটিশ পার্লামেন্ট বলছে। কিন্তু আমাদের দেশেও যারা আছে সমন্বয়ক, ছাত্র জনতা, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, তারা যেটা বলছে, তারা বারবার এটা আওয়ামী লীগ সরকারের উপরে চাপাচ্ছেন, এটা হাজার হাজার লোক মারা গেছে। প্রশ্নটা হচ্ছে এখানে আপনি ওটাও ধরুন যে আপনি ওই সময় ধরুন 280 জনই মারা গেছে না, সবগুলোকে মেরেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, ঠিক আছে? মানলো আওয়ামী লীগ গভর্নমেন্ট, আপনি আপনার লোকদেরকে, এটা কেন? এখানে ব্রিটিশ পার্লামেন্ট যেটা বলছে সেটা যারা মারা গেছে তারা মারা গেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বেশিরভাগ এবং পুলিশ সদস্য। ঠিক আছে, আমি বুঝলাম তারা আওয়ামী লীগের নেতা কর্মী নয়, সাধারণ মানুষ। এবং মেরেছে হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, ঠিক আছে? তাহলে আপনি ইন্ডিমিনি দিলেন যারা কোনো অন্যায় করেনি, কোনো ধ্বংসে জড়িত ছিল না, কাউকে মারলো না, কেন ইন্ডিমিনি কেন দিলেন? ইন্ডিমিনি কাকে দেওয়া হয়? আমাদের দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে ইন্ডিমিনি দেওয়া হয়েছিল, কারণ তারা হত্যা করেছিল, তাই তো? এবং তারা স্বীকারও করেছে। কিন্তু এখানে আপনি যখন ইন্ডিমিনি দিলেন, তার মানে এই লোকগুলো করেছিল। আপনি বলছেন যে ফর দ্য বেটার কজ এরা এটা করেছে, এই বলেই তো আপনি এই কারণে আপনি ইন্ডিমিনি দিচ্ছেন। তার মানে আপনি যখন কাউকে ইন্ডিমিনি দিবেন, এর মানেটাই হচ্ছে যে এই লোকগুলো এই কাজে জড়িত ছিল। এবার আসি আপনার 280, এটা হচ্ছে একটা রিজনেবল নাম্বার। আপনার যেটা বলছেন রিজনেবল নাম্বার। এই যে একবার 280, একবার প্রথমে ওনারা বললেন একেবারে শুরুর দিকে, মানে তখনও ক্ষমতায় আসেননি, 300, তারপর হয়ে গেল 500, তারপর 700, তারপর 800, তারপরে এনারা ফর্মাল ইয়াতে বলছেন যে 780 জন না কত, কিন্তু চিফ অ্যাডভাইজার বলছেন 1,500 মানুষ মারা গেছে, তার সমন্বয়করা বলছেন 2,000 মানুষ মারা গেছে। আপনি খেয়াল করবেন ইন্টারেস্টিংলি যে এই যে এত মানুষ মারা গেল, এর মধ্যে একজনও সমন্বয়ক নাই। খেয়াল করেছেন এটা? কোন সমন্বয়ক কিভাবে সম্ভব? একজন সমন্বয়ক, আরে ভাই আমাদের 71-এর যুদ্ধেও তো আর্মির অফিসাররা মারা গেছে, বাংলাদেশের আর্মি, আমাদের বীরশ্রেষ্ঠরা সবাই তো আর্মির। ভারতীয় অফিসার মারা গেছে, ভারতীয় অফিসার। এটা তো আমাদের আরেকটা অকৃতজ্ঞতার ব্যাপার। ভারতীয় এতগুলো অফিসার, মানে জওয়ান, এত মানুষগুলো মারা গেল। আমরা অ্যাটলিস্ট শেখ হাসিনার গভর্নমেন্ট কিছু চেষ্টা করেছিল রিকগনিশন দেওয়ার,
আমরা তো এটা বলি না, ভারত বলতেই আমরা মনে করি যে শত্রু। আচ্ছা ঠিক আছে, ভারত শত্রু হতেই পারে, সেটা তো কোনো সমস্যা না। আপনি ভারত শত্রু, এটা অনেক রকমের ডিপ অ্যানালিসিস দরকার, আসলে ভারতকে শত্রু মনে করার কি কারণ, সেটা আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে যেটা চোখের সাদা চোখে আপনি এখনই দেখতে পাচ্ছেন, সেটা কেন আপনি বলছেন না? আর আপনি মোহাম্মদ ইউনূস, আপনি এইটার রেশনালাইজেশনটা কোথায় আপনার, যে আপনি কেন এদেরকে ইয়ে দিলেন? আপনি বলছেন মাত্র 44 জন পুলিশ মারা গেল ওখানে। যে মেয়েটা, ওই যে খুব দুঃখজনক, হয়তো আমার মেয়ের বয়সই হবে, প্রেগনেন্ট অবস্থায় তাকে পিটিয়ে মারা হলো। তো সেই মেয়েটার নাম নাই। কুণাল বাবু, আপনি দেখেছেন লিস্টটা? ওই লিস্টে আমাদের তাকে প্রেগনেন্ট ছিল, সে বলেছিল ভাই আমাকে মারবেন না, আমি 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 আমার পেটে বাচ্চা। হ্যাঁ, তাকে পিটিয়ে মেরে ফেলল। সেই মেয়েটার নাম নাই ওই লিস্টে, ইন্টারেস্টিংলি। তো সেই মেয়েটারই তথ্য দিই, রিউমার স্ক্যানার নামে একটি থেকে দাবি করা হয়েছে, ওইখানে নাকি ওই দিন ওই মেয়েটা ছিলই না। বাহ, রিউমার স্ক্যানার দেখেন তো, রিউমার স্ক্যানার ইটসেলফ, আপনি চিন্তা করেন, রিউমার স্ক্যানার ইটসেলফ। কারণ ওই যে আমি শুনুন, ওই যে কুয়েটে যে পতাকার উপর যে আপনার আমাদের ছেলে মেয়েরা যে হেঁটে হেঁটে যাচ্ছে, তো এইটা নিয়ে আমি খুব প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম যে এগুলো করা হচ্ছে একটা মানে এটার অপোজিট রিয়াকশন, নিউটনের থার্ড ল এখানে অ্যাপ্লাই হবে। এবং তার কিছু পরের দিনই ঘটনা যা ঘটার ইন্ডিয়াতে ঘটে গেল। আচ্ছা, আমার সেটা পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আমার কাছে আমার এক ছাত্র, সে এখন বড় মানুষ, ও লিখলো যে স্যার এইটা তো রিউমার স্ক্যানার বলছে যে এইরকম কিছু ঘটে নাই। আমি তাকে শুধু বললাম, শুনো, তুমি রিউমার স্ক্যানারে কি বলেছে সেটা দরকার নেই, তুমি বইটা যে ছেলেপেলেগুলো এখন পড়ে তাদের কাউকে জিজ্ঞেস করো যে এইটা ঘটেছে কিনা, তাহলে তো তুমি। আর তো রিউমার স্ক্যানার কি বললো তাতে কিছু আসে যায় না। এখন রিউমার স্ক্যানার এটা তো একটা মেশিন, একটা ইয়ে, ওর কাছে কিছু, ওটা তো মানে কিছু নিয়ম, কিছু কি বলে আমরা বলি যে অ্যালগোরিদম, ওগুলো ফলো করে আপনার সে কাজটা করে। ওগুলো যদি ঠিক মতন ইয়া না হয়, সে বলবে যে এটা ঠিক না। ওই মেয়েটা ছিল কি ছিল না, আমি তো মানে ওটা তো আপনি ওর আত্মীয়জনের সাথে কথা বলুন, এটা করছেন না কেন আপনারা? যে লোকগুলো বলছে এটা করছেন না কেন? ওর ফ্যামিলির সাথে কথা বলছেন না? ওর ওই ঘটনাটা ওই পুলিশ স্টেশনে যারা ছিল, ওই মেয়েটা কোথায় এখন? পুলিশের যে এই যে অনেক বললো না যে নিখোঁজ, এই নিখোঁজ লোকগুলা কারা? আপনি যে বলছেন, এমনকি হোম অ্যাডভাইজার বললেন যে এদের বিরুদ্ধে খুব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওই নেয়নি তো, নেয়নি কারণ এরা না, এদেরকে মেরে ফেলা হয়েছে। নেয়নি এটার কারণ এটা যে ওদেরকে মেরে ফেলা হয়েছে। তো এখন এই মেয়েটা কোথায় আছে? তো কোথায়? গভর্নমেন্টের কি উচিত? এই মেয়েটা এত একটা সেন্সেশন তৈরি করলো সারা দেশে, তো এই মেয়েটাকে ধরে নিয়ে আসলেই হয়। তাকে যদি মারা না হয়ে থাকে, সে তো বেঁচে আছে, তাকে এতদিনের বাচ্চা হয়ে গেছে হয়তো, তাকে নিয়ে সামনে দেখাইলেই তো হয় যে এই যে মেয়েটা, ওই যে আমাদের বাসন্তীর মতো, এরকম দেখালেই হয় যে এই যে মেয়েটা আছে এখানে, সে জীবিত। এগুলো করছেন না আপনি মুখে মুখে। ওই রিউমার স্ক্যানার, আমি এখন আর রিউমার স্ক্যানারের উপর অত বেশি ডিপেন্ড করি না, কারণ দোষও নাই। ওটা তো একটা নির্দিষ্ট একটা ছকের মধ্যে চলে। হ্যাঁ, এখন ভিডিওটা ঠিক না ব্যাঠিক নাকি বুঝলাম, ভিডিওটা ভুল, এবং ভিডিওটা কেউ কাউকে সাজিয়ে নিয়ে এটা করেছে, এটা ওর মেনে নিলাম। ওই যে মেয়েটা তো আছে, ওটা ওর তো একটা এক্সিস্টেন্স আছে। ওই মেয়েটা তো একটা কনস্টেবল ছিল ওই পুলিশ স্টেশনে, সেই মেয়েটা কোথায়? সেই মেয়েটাকে আপনি খুঁজে বের করুন, খুঁজে বের করে সবার সামনে দেখিয়ে দিন যে এই মেয়েটা এখানে, তোমরা ভুল কথা বলছো, তাহলে তো হয়ে যায়। তো সেটা করছেন না কেন? তো এই সমস্যাগুলো হচ্ছে এই জায়গায়। আমাদের তো আমরা তো আমাদের মধ্যে একটা কালচার অফ ডিনায়াল প্রচন্ড ভাবে আছে। আপনি ফ্যাসিস্ট বলছেন কাকে? শেখ হাসিনাকে? ফ্যাসিস্টের সংজ্ঞা কি? ফ্যাসিস্টের সবচেয়ে বড় সংজ্ঞাটা হচ্ছে এই যে আপনি আপনার অপোজিশনকে একেবারে ডাউন দ্য আর্থ আপনি একেবারে শেষ করে দেবেন। হিটলার এটা করেছিল, মুসলিনি এটা করেছে, আপনিও তাই করবেন। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট কেন বলা হচ্ছে? তিনি এই যে জামাত, বিএনপি এদেরকে ইয়ে করছে। এখন কি হচ্ছে? তো ফ্যাসিস্ট কে ভাই? আপনি এই যে সংখ্যালঘুদের সাথে কি আচরণ করছেন?
কিন্তু আপনি স্বীকার করবেন না। সংখ্যালঘুদের সাথে কথা বলেন। আপনি ওই যে ওই গোবিন্দ প্রামাণিককে আপনার অফিসে ডেকে নিয়ে ওই দেওয়া হলে তো হবে না, বিবৃতি দেওয়া হলে তো হবে না। আপনাকে আপনি যদি সত্যি অনেস্ট হন, যে আপনি বললেন না যে মোহাম্মদ ইউনূস আসলে তো ডিসঅনেস্ট, উনি যদি অনেস্ট হতেন তাহলে উনি চেষ্টা করতেন যে আসল খবরটা কি। কিন্তু উনি তো ওই যে চান না যে আসল খবরটা এসে উনি এই প্রবলেমটা সলভ করতে চান না। তো কারণ এই প্রবলেমটা সলভ করতে চাইলে ওই যে আপনি যেটা বললেন যে ইন্ডিয়ার সাথে এই কানেকশনটা, এই যুদ্ধটা কিভাবে লাগানো যায়। আপনার মূল প্ল্যানের মধ্যে তো একটা ছক আছে, এটা আপনি অনেক কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু আসল আইডিওলজিক্যাল ছকটা কোথায়? আইডিওলজিক্যাল ছকটা হচ্ছে নিওলিবারালিজম। আপনাকে এই মার্কেটে সামহাও ইন্ডিয়ার সাথে গোলমাল, বা চায়না আসলো না আর আমেরিকা মার্কেটটা দখল করে ফেলবে, এগুলা তো অনেক কিছু তো আপনার অর্থনৈতিক ব্যাপার আছে এখানে। এবং বাংলাদেশে কন্ট্রোল করতে পারলে, বাংলাদেশের ওখানে ঘাঁটি করতে পারলে বা এইসব করতে পারলে এক ধরনের ইন্ডিয়াকে এবং আপনার চায়নাকে এক ধরনের চাপে রাখা যায়। তো বিশেষ করে চায়নাকে, ইন্ডিয়া তো তাদের বন্ধু, হ্যাঁ, কিন্তু টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া ইজ বিকামিং এ চ্যালেঞ্জ ফর দেম। আপনার এখন তো ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হয়ে গেছে, এখন তো আপনার আস্তে আস্তে ইন্ডিয়াও একটা প্রবলেম হয়ে যাবে। এদিকে আবার চায়না আছে, এখন আবার চায়না এবং ইন্ডিয়ার সূক্ষ্মতা বাড়ছে বলে শুনি। আমি জানি না, এখনো আমি দিক করতে পারিনি। তো এইভাবে ভারত এবং চীনের যে সম্পর্ক, সেটা নিয়ে গত পরশু দিন সংসদে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি একটা বিবৃতি দিয়েছেন। তাতে বলছে আমাদের সঙ্গে চীনের যে একটা তিক্ততার সম্পর্ক ছিল, একটা যুদ্ধ ভাব ছিল, সেটা পুরো শেষ। আমরা এখন অত্যন্ত ভালো বন্ধু, সীমান্ত সমস্যা 100% মিটে গেছে। এই হচ্ছে এটাকে এত ভয় পাচ্ছে কিন্তু ট্রাম্পও ভয় পাচ্ছে এটাকে। ভয় পেয়ে বলে দিয়েছে তো, গতকালকেও বলেছে যে ডলারের বদলে ব্রিক্স কারেন্সিকে যারা করবে তাদের উপরে স্যাংশন আনবে। আপনি কোনোদিন শুনেছেন? আমি আপনার বয়স জানি না, আমার হয়তো কমই হবে, হ্যাঁ, কিন্তু আপনি কখনো শুনেছেন? আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক পড়াশোনা জানা মানুষ, যে মানে চীন আর ইন্ডিয়া এই ধরনের কোনো স্টেটমেন্ট তাদের দুই পক্ষ থেকে কখনো এসছে? চক্ষুলক্ষের খাতিরেও তো মানুষ বলে আমরা বন্ধু, বলেছে কখনো? বলেনি। তো এই প্রথম তার মানে কি? তার মানে হচ্ছে যে ওইটার মধ্যে আপনাকে সত্যতা খুঁজতে হবে। আমার মনে হয় যে তাদের খুব ভালো কোনো একটা ডিল আছে এখানে। কারণ এখানে আমেরিকাকে যত যাই বলেন, আমি নিজে আমেরিকান, এখন আমি বলি আমি প্রাউড আমেরিকান, বাট আমেরিকার যে জিনিসটা নিয়ে গর্ব করার আমি সেটাই করি। এখানে আমেরিকাকে তো আসলে ভয় পায় সবাই। কারণ অনেক সময় অনেকে বলে না যে আমেরিকার যদি আপনার থাকে, বন্ধু থাকে, তাহলে শত্রু লাগে না। আপনি যতগুলো দেশে আমরা আমেরিকানরা গেছি, সেই দেশগুলোর অবস্থা দেখেন। এখন আমার বাংলাদেশের অবস্থাটা দেখেন। আপনি কি করবেন? পাকিস্তান, হোয়াট এ বিউটিফুল কান্ট্রি ইট ওয়াজ, কি সুন্দর একটা দেশ ছিল, সেই দেশটা আজকে কোথায়? আপনি বেগার বানায় ছেড়ে দিলেন না। আফগানিস্তানের কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা, লিবিয়ার কি অবস্থা। এবং আমার ওইটাই কষ্টটা, ওইটাই মানুষ রক্তের উপরে এই দেশ দাঁড়িয়ে আছে। তো সেই দেশটা আজকে কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাবে আমরা জানি না। আমার ধারণা আমেরিকান এই যে নিওলিবারাল যে পলিসি, এই পলিসির যে নির্মম সাইডটা কিন্তু আমরা অনেক সময় আমরা খুব পলিটিক্যালি দেখি জিনিসটাকে। শুধু পলিটিক্স তো না, এখানে বিরাট একটা ইকোনমিক ইন্টারেস্ট আছে তাদের। কি বলে আপনার ইন্ডিয়ার সঙ্গে এখন যদি আবার চায়না আর ইন্ডিয়া এক হয়ে এগুবে বলে মনে হয় না। সেক্ষেত্রে বাংলাদেশ উইল বি ইন বিগ ট্রাবল। আপনার যদি
আমেরিকা মানে চীন বা ইন্ডিয়া যদি বাংলাদেশের এই সমস্ত কাজকর্মের বিরুদ্ধে চলে যায় যে এটা আমেরিকা করছে, কিন্তু আমরা আবার গত নভেম্বরেও মানুষ, কালকে আরেকটা কি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়া, এটা ঠিক ব্যাঠিক জানি না, ওই মেঘ বলতে পারবে, যে এখন দেশে নাকি সব জায়গায় ভিক্ষুকে ভর্তি হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমি অনেক দিন এখন প্রচুর, যেটা শেখ হাসিনা একটা উদ্যোগ নিয়েছিল এটা অনেকাংশে কমানো সম্ভব হয়েছিল, এখন আসলে আবার আপনার প্রচন্ড রকমের দেশব্যাপী আসলে এরকম একটা অবস্থা হয়েছে। আমরা শেষ প্রশ্নে আসবো, দুজনের কাছে শেষ প্রশ্নে আসবো। ট্রাইব্যুনাল গঠন করে বা ট্রাইব্যুনালে আবেদন করে আজকে একটা রায়, আমি বলবো এটাকে আদায় করা হয়েছে। সেটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাংলাদেশি সমস্ত মিডিয়াকে আপনার বলা হয়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার বক্তব্য এভাবে আপনার প্রচার না করে বা মিডিয়ার মুখ বন্ধ করে এভাবে কি আসলে তাকে আটকায় রাখা সম্ভব? দুইজনই ছোট ছোট করে উত্তর দিবেন। কুণাল বাবু আপনি আনমিউট করুন, আনমিউট করুন। হ্যাঁ, একদমই সম্ভব না। এগুলো হচ্ছে, এটাও এক ধরনের, এটাই হচ্ছে ফ্যাসিজম। কারণ তিনি এখনো দোষী প্রমাণিত না, শেখ হাসিনা কিন্তু দোষী প্রমাণিত, অভিযুক্ত। অভিযুক্তের বলবার অধিকার আছে, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে, এটা বিশ্বস্বীকৃত। অতএব যেটা করতে চাচ্ছে এটা কিন্তু ফ্যাসিজম। এক নম্বর হচ্ছে তিনি যদি তার কথা যদি ওখানে প্রচারিত নাও হয়, সামাজিক গণমাধ্যমে প্রচারিত হবেই হবে। কিন্তু এক্ষেত্রে একটা সতর্কতা বলে দিই, যেহেতু এটা ফ্যাসিস্ট সরকার হয়ে গেছে, তাই বাংলাদেশের যে নাগরিকরা আওয়ামী লীগের সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করছেন বা করতে চলবেন যে ইউটিউবে এবং গণমাধ্যমে, তারা একটু সতর্ক হবে, তারা নেমে আছে বাংলাদেশ থেকে। আচ্ছা, আমি ওই বলছিলাম মনে হয় ওই আমাদের এখানে হলো টেকনিক্যাল, শেখ হাসিনাও কিন্তু তারেক জিয়ার সবকিছু বাতিল করেছিলেন, এটাও ঠিক হয় নাই, এটাও ঠিক হয় নাই। দেখেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কিন্তু শেখ হাসিনার পক্ষে যদি কেউ উকিল দাঁড়ায়, সে ও কিন্তু একটা টেকনিক্যাল ব্যাপার বলবে, যেটা কুণাল বাবু মেনশন করলেন। তারেক জিয়া কনভিক্টেড ছিল, আপনি কনভিক্টেড আসামির কিন্তু আপনি দিতে পারেন না, তাকে আপনি বাইরে এভাবে ফ্রিলি কথা বলতে দিতে পারেন না আইনগতভাবে, রাজনৈতিক তো নয়। তো সেটা হয়তো শেখ হাসিনা বলবেন, কিন্তু শেখ হাসিনা উনি কনভিক্টেড হলেও তারেক জিয়া এটা করা ঠিক হয় নাই তখন, আমি মনে করি আর কি। কারণ এটা আফটার অল উনি তখনও একটা দলের প্রধান। ওইটা যদি উনি শেখ হাসিনা মেনটেন করতে পারতেন, তাহলে আজকে আমরা হয়তো ওনার পক্ষে বলার আরো সুযোগ পেতাম। আর এই এখন যেটা হয়েছে, এটা তো পুরোপুরি ওই যে বললাম যে ফ্যাসিজমের কথা বলছেন আপনারা, এটা তো আরো শেখ হাসিনার তো 16 বছর ধরে বা 15 বছর ধরে ফ্যাসিজম ডেভেলপ করেছে, এরা শুরুই করেছে ওখান থেকে। শেখ হাসিনা যেখানে শেষ করেছে ওখান থেকে শুরু করে এখন আস্তে আস্তে আরো ইয়ার দিকে যাচ্ছে। আপনি বললাম না আপনাকে, আপনি ওপেনলি বলছেন যে ওই এদেরকে জবাই করে দাও, ওপেনলি বলছেন যে কোনো অ্যাটর্নি আসতে পারবে না, ফ্যাসিজম। আর আপনি এটা সহ্য করছেন, ফ্যাসিজম আপনি কাকে বলছেন? কোনটা ফ্যাসিজম? আপনি বলতে পারেন মোর অর লেস, মোরের মধ্যে এখনকার গভর্নমেন্ট পড়ে, এবং বাংলাদেশে মোটামুটি ভাবে সব গভর্নমেন্টই ফ্যাসিস্ট ছিল। এই অর্থে কোনো গভর্নমেন্টই বিরোধী দলকে দমন করতে চায় নাই, এরকম কোনো গভর্নমেন্ট নেই। আপনি দেখেন, ইতিহাসে দেখেন। থ্যাংক ইউ, ধন্যবাদ দুজনকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আবারও আমরা আসবো আমাদের দুজন অতিথিকে নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।